হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিন ভিডিও স্টার্ট করি হচ্ছে সকাল থেকে, আর আজকের শুরু করেছি রাত্রে থেকে। তো এখন ঘড়িতে 9টা থেকে 9:30 মতো বাজে। হাজব্যান্ড কিন্তু গরুর মাংস নিয়ে এসেছিলেন। এটা কিন্তু 25 তারিখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। 25 তারিখ অর্থাৎ বড়দিনের দিন উনি নিয়ে এসেছিলেন এই মাংসটা রাত্রেবেলায়। তো সেটাই এখন প্রিপারেশন করে কাটাকুটি করে আমি কিন্তু এভাবে ভাগ করে রেখে দিই। কেন বলো তো, যখন আমি একসঙ্গে জিনিসটা কেটে রেখে দেবো, এতে যখন আমার প্রয়োজন পড়বে তখন কিন্তু বরফগুলোকে গলাতে অনেক বেশি সময় লেগে যায়। আর তার থেকে বড় কথা কিন্তু অতটা আমার লাগবে না। তো আমি একসাথে অতগুলো রেখে দেবো, আবার বরফ গলাবো, আবার সেটাকে ঢুকিয়ে দেবো, আবার বরফ জমবে। তো তার থেকে আমার কাছে মনে হয় আমার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী যদি আমি ভাগ করে রেখে দিতে পারি তাহলে আমার কিন্তু অনেকটা পরিমাণেই সুবিধা হয়, জানো তো। এই যে ধরো আমি 3 থেকে 4 ভাগ করে রেখে দিলাম, 3বার বা 4বার আমি রান্না করব, সেই হিসেবে আমার যতটুকু প্রয়োজন হবে আমি কিন্তু কন্টেনারে করে এভাবে রেখে দিলাম। এতে কিন্তু অনেকটা পরিমাণেই আমার সুবিধা হয়। তো রাত্রিবেলায় ওই কাজটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর চলে এসেছি সোজা তার পরের দিনকে। তো এখন ঘড়িতে 8টার মতো বাজে, আর আমি কিন্তু এই যে উঠেই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ধোয়ার জন্য। কালকে রাত্রেবেলা বিছানার চাদরটা আমি তুলে দিয়েছিলাম, তো সেটাকেই অনেক আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। ছাদের মধ্যে ভিজিয়ে রেখে ঘরে গিয়ে ঘর বারান্দা সব কিছু ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিয়ে তারপর ছাদে এলাম। এবারে এগুলোকে কাচাকুচি করব। আর আজকের কিন্তু রোদ্দুরের তাপটা কিন্তু ভীষণ ভালো, মানে এত পরিমাণে তাপ ছিল। তো ঝট করে জামা কাপড়গুলো কেচে নিই, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি সমস্ত ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন কিন্তু মেয়ের কাঁথা খুব একটা আর হয় না, এই 2-4টেই হয়, কারণ ওকে আমি পটিতে হিসু করিয়ে দিই। তার সত্ত্বেও মাঝে মধ্যে আর কি যে ওকে ডাইপারটা পরিয়ে দিই, সেই কাঁথাতে করিয়ে দেয়, পরিয়েও রাখি। তবে সময় সময় পটিতে করিয়েও নিই, তবে মাঝে মধ্যে করিয়ে দেয়। তো সেক্ষেত্রে 2-4টে করে কাঁথা তো ওর হয়েই যায়। তো যাই হোক, এখানে আজকের তেমন একটা কাপড় ওর বেরোয়নি, কিন্তু এই চাদরটা আমি বিছানার চাদরটা তুলেছি, আর বালিশের কাভারগুলো আজকে আর তুললাম না। তো কালকে রাত্রেবেলায় শুধুমাত্র বিছানার চাদরটাই আমি তুলেছিলাম, বালিশের কভারগুলো আর কিছুই তোলা হয়নি। তো এখন যদি আমি তুলতে যাই তাহলে দুজনেই কিন্তু উঠে পড়বে, সেই জন্য তো ভাবলাম যতটুকু তুলতে পেরেছি সেগুলোই কাচাকুচি করি, না হলে আমার সমস্ত কাজই একেবারে গুলিয়ে যাবে। আর আজকের কি ভিডিও হবে তোমরা তো সেটা টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো। তো আজকের বেসিক্যালি বিরিয়ানি করব। কালকের বানানোর ইচ্ছাটা ছিল, কালকে যেহেতু মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম সারাদিনের জন্য, তোমরা তো শুনেইছো আগের ব্লগে। তো সেই কারণে সেটা আজকেরে করব। তো আজকের আর কি একদম সহজ সিম্পলভাবে যেভাবে বানানো যায় বাড়িতে খাওয়ার জন্য আমি ঠিক সেইভাবেই বানাবো। আসলে খুব একটা হিজিবিজি করে বা খুব একটা তেল মশলা বা খুব একটা রিচ করে আমি একদমই ঘরে যখন বানাই করি না। হ্যাঁ, বাড়িতে গেস্ট আসলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট বাড়িতে যখন আমি নর্মালভাবে বানাই সেক্ষেত্রে চেষ্টা করি যতটা সম্ভব হালকা করে বানানোর, তবে খুব আবার হালকা নয়, মানে মোটামুটি যেন খেতে ভালো লাগে সেরকম অনুযায়ী। তো সেই হিসেবেই আজকে বানাবো। তবে এই যে চলে আসলাম ছাদ থেকে এসে আজকে ব্রেকফাস্ট করব। গতকালকে যে আলু ভাজা সেই সাথে রুটি বানিয়েছিলাম তোমরা তো আগের ব্লগে দেখেছো, তার দুটো ছিল, দুটো রুটি এবং কিছুটা পরিমাণে ভাজি ছিল। তো একটা রুটি আমি ওনার জন্য রেখে দিলাম, আর একটা রুটি মানে উনি চা দিয়েই খাবে, আর একটা রুটি যেটুকু ভাজি ছিল আমি এখানে সস দিয়ে খেয়ে নিয়ে তারপর চা খাবো। তো নাস্তাটা শেষ করার পর চলে যাব সোজা আর কি কাজের দিকে। তবে এই যে নাস্তা শেষ করার পর দেখলাম মেয়ে উঠে পড়েছে, আমি ঘরের ভেতরে ঢুকেছি। তো মেয়ে উঠে যাওয়ার পর ওকেও খাইয়ে দাইয়ে দিলাম এবং হাজব্যান্ডকেও চা এবং 2খানা রুটি আর কি ওনাকে দিলাম। তো উনি ওই রুটি খাবেন না, মানে আগের দিনের যে রুটি ছিল উনি বললেন ওই রুটিটা খাবো না, তো আমি ওটাও চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো ওনার জন্য এই যে ফ্রিজের মধ্যে আমার ব্রেড ছিল, তো সেই ব্রেড দুটোই ওনাকে সেঁকে চা দিয়ে দিলাম।
তো এই যে ওনাকে দিয়ে দিই, তারপর চলে যাব সোজা বিছানাটা গোছাতে, কারণ ঘর দোর যতক্ষণ না আমি গোছাবো না ততক্ষণ আমার কোনো কাজেই মন লাগবে না। রান্নাঘরের কাজ করতে যখন আমি ঢুকবো এমনিতেই অনেকটা বেলা হয়ে যাবে, আর অতক্ষণ পর্যন্ত বাসি ঘর দোর ফেলে রাখাটা একদমই উচিত নয়। তাই উনি ওঠার সঙ্গে সঙ্গেই মানে একদম উঠে মুখ ধুতে যাবে, মুখ ধুয়ে যতক্ষণ উনি বাড়িতে ঢুকবে মানে ঘরে ঢুকবে, মানে উনি যাবে দেখবে বিছানা আমার অগোছালো, কিন্তু উনি ফ্রেশ হয়ে যখন ঘরের মধ্যে ঢুকবে ততক্ষণে আমার ঘরদোর একেবারে টিপটাপ, মানে ওইটুকু সময়ের মধ্যে একেবারে ঝট করে আমি কাজটা সেরে ফেলি। তো এটাই বলতে পারো। তো যাই হোক, এখানে বিছানাটা ঝট করে আমি গুছিয়ে নিলাম, আর চাদরটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, তাই অন্য চাদর আর পাতলাম না, আমি ওই চাদরটাই নিয়ে এসে পেতে দিয়েছিলাম। যেহেতু এখন 11টার মতো অলরেডি বেজে গেছে, আর আমি তো অনেক সকাল সকালে জামা কাপড় মানে চাদরটা ধুয়ে দিয়েছিলাম। আর চাদরটা কি বলো তো, এমনই কাপড়, মানে কি বলবো, সিফন কাপড় বলবো না ভয়েল কাপড় বলবো আমি জানি না, তবে রোদ্দুরের মধ্যে দিলে আধ ঘন্টাও লাগে না শুকিয়ে যায়, এত মানে ভালো চাদরটার রং তো একদমই ওঠেই না। সেই জন্য ওই চাদরটা আমি পেতে দিলাম। তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছে, যেহেতু সকালবেলা ঘর তো ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো, সেক্ষেত্রে শুধুমাত্র ঘরটা মোছাটাই বাকি ছিল। ভাবলাম এটা মুছে নিয়ে একেবারেই আমি রান্নাঘরে ঢুকবো। তো রান্নাঘরে এসেই সব থেকে প্রথমে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো, এতে কিন্তু অনেকটা সময় ম্যারিনেট করা থাকবে আর এর টেস্টটাও কিন্তু ভালো হবে। তো এখানে আমি গরুর মাংস যতটা পরিমাণে লাগবে নিয়ে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, একটা কাঁচা মরিচ, সাথে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সেই সাথে কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে, সাথে সর্ষের তেল দিয়ে একেবারে ভালোভাবে এটাকে কিন্তু মেখে মানে একেবারে চটকে ম্যারিনেট করে আমি অন্তত আধ ঘন্টার মতো রেখে দেব। তারপর এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে 8টা সিটি দিয়ে নেব। তো গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এখানে আমি 8খানা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে, তবে এখন আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো এখানে আমি গরুর মাংসটা ম্যারিনেট করার পর এখানে আমি এখন প্রেশার কুকারের মধ্যে আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এখানে সবথেকে প্রথমে একটুখানি পানি নিয়ে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম আলু, বড় বড় সাইজ করে কেটে রাখা আলু, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দেবো বিরিয়ানির মশলা আর ফুড কালার। এইভাবেই কিন্তু আমি আলুটাকে ম্যারিনেট করে থাকি, এই আলুটাকে সিদ্ধ করে থাকি। আর এইভাবে মানে বিরিয়ানি কিন্তু আমার মা বানাতেন, ভীষণ মজা লাগতো। তবে আমার খালা শাশুড়ির কাছ থেকে আমি শিখেছিলাম যে আলুটাও কিন্তু গরু মাংসের সঙ্গে দিয়ে দিলেও খুব ভালো হয়, কিন্তু আমার মনে হয় যে আলুটাকে যদি দিয়ে দিই তাহলে একেবারে গলে বেরিয়ে যাবে মানে গরুর মাংসের সঙ্গে, সেই জন্য আমি এইভাবে আলাদাই দিলাম। তো এটা ঢেলে নেওয়ার পর এই প্রেশার কুকারের মধ্যেই আমি আর কি গরুর মাংসটা বসিয়ে দেব। তো এইদিকে একদিকে আলুটা বসানোর পর আর একদিকে আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটাও আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা আগে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা তো বিরিয়ানির চাল নয়, এটা হচ্ছে এমনি মিনিকেট চাল, যেটা আর কি সরু হয়, সরু মিনিকেট যে চাল হয়ে থাকে, আমি কিন্তু সেই চালের রান্না করছি, নর্মালি বিরিয়ানির চালের আমি ভাতটা করছি না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে ভাতটা এত পরিমাণে ভালো হয়েছিল, আমি তো এক্সপেক্টই করতে পারিনি যে এই চালের বিরিয়ানিটা এত পরিমাণে ভালো হবে। তো ম্যাক্সিমাম আমার মনে হয় ভিজিয়ে রাখার কারণেই হয়তো ভাতটা এত পরিমাণে ঝরঝরে হয়েছে। তো দোকান থেকে আনার সময় বলে দিয়েছিল ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়। তো আমি আনার সাথে সাথে ভিজিয়ে দিয়েছিলাম। তো ম্যাক্সিমাম কিন্তু 1 ঘন্টার মতো চালটা ভেজানো ছিল। তারপরেই আমি ভাত করতে গেলাম, আর এত ভালো হয়েছে ভাতটা। তো ভাতের পানির মধ্যে আমি যা যা মানে মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম। আমার দিদিমণেরা তো আশা করছি বিরিয়ানি করতে পারো, তবে আমার এক দিদিমণ যেহেতু বিরিয়ানির রেসিপি চেয়েছিল, সেক্ষেত্রে আমি যেভাবে করে থাকি ভাবলাম সেটাই আমি শেয়ার করব। তো তোমরা কিভাবে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু পানির মধ্যে তেজপাতা, এলাচ, লং, দারচিনি, স্বাদ মতো লবণ, একটুখানি সাদা তেল দিয়ে আমি ভাতটা করে নিলাম।
তারপরে এই যে আমার আলুটা হয়ে যাবার পর আলুটা আমি স্ট্রেনারে করে ঢেলে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিলাম গরুর মাংসটা। আমি কিন্তু 8টা সিটি দিয়ে তারপর কষিয়ে বিরিয়ানির মশলা দিয়ে নামিয়ে নেব, তারপর ভাতটা রেডি করব। তো এখানে যেহেতু আমার সব কিছু হয়ে গেছে, এখানে একটুখানি দুধ নিয়ে নিয়েছি। আমি কিন্তু গুঁড়ো দুধকে গরম পানির মধ্যে একটু গুলিয়ে নিলাম, তারপর একটুখানি ফুড কালার আর মিঠা আতর দিয়ে দিয়েছি। আর সেই সাথে কিন্তু হ্যাঁ, ভাতের পানির মধ্যে আমি কিন্তু গোলাপ পানি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলা হয়নি। এতে কিন্তু ভাতটা এত পরিমাণে সুন্দর হয় আর সাথে খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটার জন্য কিন্তু ভাতটা বেশ ভালো লাগে। তো তোমরাও করে দেখতে পারো। তো এখানে আমি এখন সাজিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। তো সংসার করতে এসে সংসারের কাজকর্ম বা ভালো মন্দ খাওয়া বা ভালো ভালো জিনিস বা সংসারের প্রত্যেকটা জিনিস, বিশেষ করে রান্নাঘরের প্রত্যেকটা কৌটো ভরা থাকবে, এটা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীরই শখ। কিন্তু সব সময় যে শখ করলেই সেই শখ পূরণ হয় সেটা কিন্তু নয়। আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেকটা পরিমাণে আমাদের সেভিংস করে চলতে হয়, অনেক কিছু বিবেক বিবেচনা করে ভাবনা চিন্তা করে চলতে হয়। তো আমার কটা ভিডিওতে আমার দিদি বোনেরা এত খারাপ কটা কমেন্ট করেছিল না, আমার শুনে খুব খারাপ লেগেছে যে তুমি এতটাও গরিব নয় যে তুমি এরকম ধরনের সবসময় বলো। তো আমি গরিব হতে যাব কেন? আমি যেটুকু আমি তো সেটুকুই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি দিদি ভাই। তো সেটা দেখেই যদি তোমার মনে হয়ে থাকে যে আমি কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ কথা বলেছি বা তোমার খারাপ লেগেছে, তার জন্য আমি ক্ষমা করে দিও। এই 1 মাস হতে যাচ্ছে আমার হাজব্যান্ডের কিন্তু কাজ নেই, একদমই কাজ বন্ধ বলতে পারো। টোটাল একদমই কাজে ওনার হচ্ছেই না, টোটালি 1 মাস হতে যাচ্ছে। তো এই একটা মাস যখন একটা মানুষের মাথার ওপরেই আমাদের পুরো সংসারটা চলে, তো সেই মানুষের কাজটা বন্ধ হয়ে যাবার পর ঠিক সংসারের অবস্থাটা কি হতে পারে, এটা যেই মানুষ বা যেই দিদিবোনেরা সংসারের হাল ধরেছো বা যেই দিদিবোনেরা সংসার চালাও, তারা কিন্তু ভালোভাবে বুঝবে যে একটা মানুষের রোজগারের ওপরে যখন একটা সংসার চলে আর সেই মানুষের কাজটা যখন বন্ধ হয়ে যায়, তো ঠিক কি অবস্থা হতে পারে সেই সংসারে, সেটা তো আর বলে বোঝানো নয়। তো আমি কিন্তু এমন না যে যতটুকু আমার হয় বা আমি করে থাকি বা যতটুকু আমি পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার দৈনন্দিন জীবনের চলাফেরা, কাজকর্ম, খাওয়া দাওয়া যা হয়, যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি ভালো মন্দ খেয়ে থাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, আর যখন আমি খারাপ কিছু বা আলু সিদ্ধ ভাত খেয়ে থাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এমনটা নয় যে শুধু ভালো ভালোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, খারাপগুলো করব না, এমন মন মানসিকতাটা আমার নয়। আমার কাছে মনে হয় আমার যারা ভিউয়ার্স রয়েছে, আমার যারা দিদি বোনেরা আছে, তারা আমার ভালো এবং খারাপ দুটো দিকই বিবেচনা করেই তারা আমাকে ভালোবাসে। তো আমার এটাই মনে হয়। তো সেই কারণে আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের এই কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারি যে তোমাদের মনটা কতটা সুন্দর। তো তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, সেই কমেন্টগুলো শোনার পরেই কিন্তু আমার মনে হয় যে আমার সত্যি দিদি বোনেরা এত পরিমাণে ভালো না হলে তারা কখনোই এত সুন্দর করে এত একটা সুন্দর কমেন্ট অন্য কাউকে দিতে পারে না। তো এটাই আমার মনে হয়। তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও। আশা করছি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমার কাছে মনে হয় কষ্টের পরই কিন্তু সুখ আসে, ঠিক আছে? ধৈর্য ধরলেই সেই ধৈর্যের ফল কিন্তু ভালো হয়। তো এই আশা এবং এই ভরসা আল্লাহ পাকের ওপরে আস্থা রেখেই কিন্তু আমি চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এই যে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, গোসল করে, নামাজ শেষ করে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।